নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। সত্যান্বেষী নিখিলেশ সিরিজের আগের গল্পে আমরা আপনাদের থেকে পেয়েছি অনেক ভালোবাসা আর সাপোর্ট। তাই আজ আমরা আপনাদের জন্য সত্যান্বেষী নিখিলেশ বক্সী সিরিজের আরও একটি দুর্ধর্ষ রহস্য রোমাঞ্চ গল্প নিয়ে হাজির হয়েছি। লেখক সুকান্ত দাসের কলমে নিখিলেশ ও সোনার কৃষ্ণমূর্তি। আশা করি গল্পটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। আর প্রতি সপ্তাহে এইরকম দারুণ দারুণ সব গল্প শুনতে হলে কি করতে হবে মনে আছে তো? শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। নিখিলেশ সকালে কোথায় যেন একটু বেরিয়ে গিয়েছিল। আমি সকালের চা খেয়ে খবরের কাগজের পাতা উল্টাচ্ছি। এমন সময় রামদয়াল এসে খবর দিল নিখিলেশের সাথে একজন দেখা করতে এসেছে। তাই আমি রামদয়ালকে বললাম বলে দিতে যে নিখিলেশ এখন নেই, ভদ্রলোককে পরে আসতে বলতে। তা রামদয়াল সে কথা বলতে ভদ্রলোক নাকি বললেন নিখিলেশের সাথে তার খুবই প্রয়োজন, আর নিখিলেশই নাকি তাকে আজ সকালবেলা আসতে বলেছে। টেলিফোনে নিখিলেশের সাথে কাল নাকি ভদ্রলোকের কথা হয়েছে। একথা শুনে আমার হঠাৎ করে মনে পড়ল নিখিলেশ নিজেই আমায় কাল রাতে বলেছিল একজন টেলিফোন করে একটা ব্যাপারে কথা বলতে চেয়েছেন, তিনি নাকি আজ সকালে আসবেন। তাই আমি ভদ্রলোককে ঘরে পাঠিয়ে দিতে বললাম। রামদয়ালও ভদ্রলোককে পাঠিয়ে দিতেই আমি রামদয়ালকে 2 কাপ চায়ের ফরমায়েশ করে দিয়ে ভদ্রলোকের মুখোমুখি বসলাম। ভদ্রলোক চেয়ারে বসেই কিন্তু আমায় নমস্কার করেছেন, আমিও তার প্রতি নমস্কার করেছি। তারপর দুজনেই চুপচাপ বসে রয়েছি। এমন সময় ভদ্রলোক নিজে থেকেই বললেন, মানে নিখিলেশ বাবুর কি আসতে খুব দেরি হবে? আসলে আমার অন্য একটা কাজ রয়েছে, তেমন হলে আমি সেটা সেরেই আসি না হয়। বুঝতেই তো পারছেন অমরজিৎ বাবু, আমি কাজের মানুষ, অহেতুক সময় নষ্ট। ভদ্রলোক তার কথাটা শেষ করলেন না। আমি বুঝতে পারলাম ভদ্রলোক কি বলতে চাইছেন। তাই আমি বললাম, দেখুন নিখিলেশ কখন ফিরবে সে ব্যাপারে তো আমি নিশ্চিত কিছু বলতে পারছি না, তবে যদি দেরি হয় তাহলে সে নিশ্চয়ই কিছু একটা জানিয়ে যেত। আর আপনাকে যখন আসতে বলেছে তখন ব্যাপারটা তার মাথাতে আছে বলেই তো মনে হয়। আপনি একটু অপেক্ষা করে যান, তারপর না হয়। ভদ্রলোককে কিন্তু খুব বেশি অপেক্ষা করতে হলো না। চায়ের কাপ শেষ করে মাত্র মিনিট 5 তিনি বসেছেন। ঠিক তখনই নিখিলেশ এসে ঘরে ঢুকল। তারপর ভদ্রলোককে দেখে বলল, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো তাই না ভবানী শঙ্কর বাবু? আমি এক্ষুনি আসছি, আপনি একটু বসুন। এতক্ষণ যখন বসেই ছিলেন আর মিনিট 5 মতো না হয় বসুন। নিখিলেশ বোধহয় হাত মুখ ধুয়ে তারপর মুখ মুছতে মুছতে ঘরে ঢুকল। তারপর হাতের গামছাটা বাইরে গিয়ে রেখে এসে ভদ্রলোকের সামনে চেয়ারটায় বসে ভদ্রলোকের দিকে তাকিয়ে প্রশ্ন করল, বলুন ভবানী শঙ্কর বাবু, আপনি কাল টেলিফোনে বলেছিলেন কোনো একটা মূর্তির ব্যাপারে কথা বলবেন। মূর্তিটা কি আপনাদের পারিবারিক কোনো সম্পত্তি নাকি কিনে এনেছিলেন? আমাদের পারিবারিক সম্পত্তি নিখিলেশ বাবু, তবে আসল সমস্যাটা মূর্তিটা নিয়ে নয়। আপনি বোধহয় শুনেছেন সপ্তাহখানেক আগে আমাদের বাড়িতে একটা খুন হয়েছে, আর সেই খুনের ব্যাপারে প্রথমে পুলিশকে জানানো হয়, তবে পুলিশ কাউকে ধরতে পারেনি। মাত্র 2 দিন আগে মূর্তির ব্যাপারটা আমার নজরে পড়ে। আসলে আমাদের দোষ নয়, সমস্যাটা অন্য জায়গায়। সবকিছু আপনাকে খুলে না বললে আপনি হয়তো বুঝতে পারবেন না নিখিলেশ বাবু। নিখিলেশ বোধহয় এ ঘরে আসার আগে রামদয়ালকে চায়ের জন্য বলে এসেছিল, তাই রামদয়াল চা দিয়ে গেছে। চায়ে চুমুক দিয়ে নিখিলেশ বলল, বেশ, যতটা বললে আপনি আমায় বোঝাতে পারবেন ততটাই বলুন, আমার শুনতে কোনো আপত্তি নেই। তবে একটা কথা মাথায় রাখবেন, কোনো কিছু ভুলে যাবেন না। মানে ছোট ছোট সমস্ত ব্যাপারে কিন্তু বলবেন। কেসের ক্ষেত্রে এই ছোট ছোট ব্যাপারগুলোই বেশি লাগে। আমি আর নিখিলেশ ভবানী শঙ্কর বাবুর দিকে তাকিয়ে রইলাম। ভদ্রলোক বলতে শুরু করলেন, আমরা প্রায় 4 পূর্বপুরুষ ধরে ব্যবসা করেছি নিখিলেশ বাবু, তবে আমিও মোটামুটি ব্যবসার সাথে যুক্ত হলেও তেমন ভাবে নই। 2টো দোকান কলকাতা শহরের বুকে আমাদের রয়েছে। সেই দোকানের ভাড়া থেকেই আমাদের মোটামুটি চলে যায়। আমার ছোট ভাই নিজের একটা ব্যবসা সামলায়,
আমিও একটা ছোটখাটো ব্যবসার সাথে যুক্ত রয়েছি, তবে নিজের হাতে সেটা দেখি না। তা দেখার জন্য লোক রয়েছে, তাতে আমাদের ভালোভাবেই কেটে যাওয়ার কথা। আমার তো কোনো সন্তান নেই, কারণ আমি বিয়ে থা করিনি। আমার ভাই বিয়ে করেছে, তার একটি ছেলেও রয়েছে। বাবা মারা গেছেন বছরখানেক আগে। বাবা মারা যাওয়ার সময় সম্পত্তির সমস্ত কিছুই দুই ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ করে উইল করে গেছেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আমাদের একটা বাড়ি, একতলা দিয়ে গেছেন আমাকে, আর দোতলা দিয়ে গেছেন ভাইকে। তবে সত্যি কথা বলতে আমরা সব কিছু ওই মিলিয়ে মিশিয়েই ব্যবহার করি। তাছাড়া স্থাবর অস্থাবর সম্পত্তি যা দিয়ে গেছেন তার বেশিরভাগ কিছুই আমরা বিক্রি করে দিয়েছি। দুটো দোকানের ভাড়া থেকে যা অর্থ আসে তা দুই ভাই ভাগ করে নিই। ভাইয়ের নিজের ব্যবসা রয়েছে, তা তো আগেই বলেছি। আমার নিজের ব্যবসাতে আমার ভালোভাবেই চলে যায়। এই সমস্ত কিছুর মধ্যে একটা মূর্তি ছিল, যেটা বাবা কাউকে দিয়ে যায়নি। আমাদের দোতলার ঠাকুর ঘরে রয়েছে। সেই ঠাকুর ঘরে ঠাকুরের আসনের মধ্যেই মূর্তিটা থাকে। সেটা আর অন্য কিছু নয়, একটা সোনার কৃষ্ণ মূর্তি। তবে গোটা কৃষ্ণ মূর্তিটা সোনার হলেও কৃষ্ণমূর্তির মাথায় যে একটা মুকুট পরানো রয়েছে, সেই মুকুটের প্রতিটা রত্ন আসল। তার মধ্যে বেশ নামি কিছু রত্ন রয়েছে। নিখিলেশ বাবু, সেই সমস্ত ব্যাপারে আমি অত ভালোভাবে কিছু জানি না, তবে এটা বলতে পারি যে সেই রত্নগুলোর দাম ওই সোনার গোটা মূর্তির দামের চেয়েও বেশি। ওই মূর্তিটা আমাদের বাড়ির সিংহাসনে সব সময় বসানো থাকত। সেটা যে আমাদের একটা সম্পত্তি আর সেটা ভাগ করে নিতে হবে, সেই কথা আমরা কখনোই ভাবিনি। তবে আমাদের বাড়িতে দুজন কাজের লোক ছিল। তবে বাবা মারা যাওয়ার পর বাবার যে চাকর ছিল সে কাজ ছেড়ে দেয়। আসলে বাবার সাথে অনেক বছর ধরে সেখানে থাকতো, তো তাই আর কি। বাবা মারা যাওয়ার পরে আর তার এখানে থাকতে ইচ্ছা হয়নি। আমরাও তাকে এককালীন কিছু টাকা পয়সা দিয়ে তার গ্রামের বাড়িতেই পাঠিয়ে দিই। এরপর একজন কাজের লোকই আমাদের বাড়িতে রয়েছে। সত্যি বলতে আমি খাওয়া ছাড়া বাকি সমস্ত কাজ নিজের হাতেই করে নিই। বেশিরভাগ সময় বাড়িতেই থাকি, বইপত্র পড়ে সময় কাটে। সপ্তাহখানেক আগে সকালে ঘুম থেকে উঠে দেখা যায় কাজের লোকটি তার ঘরে মৃত অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু তাকে এভাবে খুন করলো কে, সেটা আমি কেন, আমাদের বাড়ির কেউই বুঝতে পারছে না। কাজের লোকটি আমাদের বাড়িতেই থাকতো, খাওয়া পড়া সবকিছু এখানেই। তাকে হঠাৎ কেউ মারতে যাবে কেন? আর সব থেকে বড় কথা, সেদিন বাড়ির বাইরের দরজা খোলা ছিল। কাজের লোকটি সবার শেষে দরজা বন্ধ করে ঘুমোতে যেত। এমন একটা ব্যাপার দেখে আমরা তো পুলিশে খবর দিই, কিন্তু পুলিশ এসেও তেমন কিছু উদ্ধার করতে পারেনি। কাজের লোকটিকে খুন করা হয়েছে তার গলা টিপে। তার গলায় হাতের ছাপ থাকলেও সেই হাতের ছাপ থেকে কোনো কিছুই খুঁজে বার করা সম্ভব নয়, কারণ উনি নাকি হাতে কোনো কাপড় কিংবা প্লাস্টিক জাতীয় কিছু জড়িয়ে খুন করেছে। এমন অবস্থায় পুলিশের তদন্ত বেশ কয়েকদিন চলে। তবে তারপরে এই সপ্তাহে তা চাপা পড়ে যায়। মাত্র 2 দিন আগে ঠাকুরের সিংহাসনের মূর্তিটা দেখে আমার সামান্য সন্দেহ হয়। মাথার উপরে রত্নগুলো যেন একটু বেশি নতুন। আমাদের মূর্তিটা অনেক বছরের পুরনো ছিল, তার রত্নগুলো এত উজ্জ্বল হওয়ার কথা তো নয়। তাছাড়া সোনার মূর্তির গায়ে একটা কালচে ভাব হয়, সেটা হয়তো আপনি জানেন। এই মূর্তির গায়ে কিন্তু তেমন কিচ্ছুটি নেই। ব্যাপারটা মনে হতেই সেটা আমি আমার ভাইকে জানাই। সেও ব্যাপারটা দেখে চমকে ওঠে। এমনকি ভাইয়ের স্ত্রী ও তার ছেলেও ব্যাপারটা নিয়ে সন্দেহ প্রকাশ করে। এবার সমস্যা হলো, এতদিন ব্যাপারটা আমাদের চোখে পড়েনি,
একবারও ঠিক কখন মূর্তিটা বদলানো হয়েছে সেটাও তো আমরা জানি না। তখনই আমার মনে হয় চাকরের খুনের সাথে মূর্তির কোনো একটা সম্পর্ক রয়েছে, কারণ ঠাকুরের ঘরে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হয়। একদম শেষের ঘর, সেই ঘরের দরজা সবসময় বন্ধই থাকে, তাই বাড়ির বাইরের লোক কিভাবে ভিতরে আসবে? এবার আপনি বলুন নিখিলেশ বাবু, এই মুহূর্তে আমার ঠিক কি করা প্রয়োজন? দেখুন, আমাদের পারিবারিক সম্পত্তি যে চুরি গেছে সে ব্যাপারে আমি নিশ্চিত। এখন সেটা আমি ফেরত পেতে চাই। কিভাবে ফেরত পাবো, তার জন্য কি কি করতে হবে সে সমস্ত আপনি একটু দেখুন কাইন্ডলি। আমি জানি আপনি পারিশ্রমিক ছাড়া এই সমস্ত কাজ করেন না, বা এই কাজ করাও শক্ত, তাই আমি আপনার জন্য আগাম কিছু পারিশ্রমিক এনেছি। বাকিটা আপনার কাজ হয়ে গেলে আপনার মন মতো আপনাকে আমি খুশি করে দেব নিখিলেশ বাবু। তবে মূর্তিটা কিন্তু আমার উদ্ধার করে নিতে হবে, আর কাজের লোকটিকে খুন কে করলো সেটাও কিন্তু খুঁজে বার করতেই হবে। নিখিলেশ আর আমি এতক্ষণ চুপ করে সমস্ত কিছু শুনছিলাম। ভদ্রলোক চুপ করতে নিখিলেশ বলে উঠল, আপনাদের কাজের লোকটির বয়স কত? তা কম করে বছরে 61 তো হবেই। লোকটা বিশ্বস্ত নিখিলেশ বাবু, সামান্য টাকাও তাকে কখনো চুরি করতে দেখিনি। সে কাজ করতে পারে বলে আমার তো মনে হচ্ছে না, তবে সন্দেহ তো সবাইকেই করতে হয় নিখিলেশ বাবু। অর্থ এমন জিনিস যার সামনে পড়ে অনেক ভালো ভালো মানুষের মতি গতি বদলে যায়। বাড়ির বাইরের যে দরজা বন্ধ থাকে বলে আপনি জানিয়েছেন, সেই দরজায় কি ভেতর থেকে তালা দেওয়া থাকে নাকি ছিটকিনি লাগিয়ে বন্ধ থাকে? আমাদের বাড়িটা বেশ পুরনো নিখিলেশ বাবু। যখন যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সারাই করে নিয়েছি, কিন্তু গোটা বাড়িটা পরিবর্তন করার চেষ্টা আমরা করিনি। আমাদের দরজাগুলো পুরনো আমলের, তাই হুড়কো লাগানো থাকে ভেতর থেকে। তবে সেই হুড়কো খুলে কেউ বাইরে থেকে ভেতরে আসবে কি করে, আর কাজের লোকটিকে খুন করে চলে যাবেই বা কি করে, সেটাই আমি ঠিক বুঝতে পারছি না। কয়েকটা কথা জানা দরকার এখানে। প্রথম যেটা হলো, আপনার বাড়িতে যে ওই দামি মূর্তিটা আছে সেই কথাটা কে কে জানতো? অর্থাৎ আমি বলতে চাইছি বাইরের কারোর কথা। অনেকেই জানতো নিখিলেশ বাবু, কিন্তু তাদের মধ্যে কেউ মূর্তিটা চুরি করবে কি করে? সম্প্রতি মূর্তিটা বদল হয়েছে, সেটা দেখার আগে কিংবা কাজের লোকটি খুন করার আগে কিন্তু বাড়িতে কেউ আসেনি। মূর্তিটার ব্যাপারে আপনার বাড়ির লোক কি বলছে? সন্দেহ হওয়ার মতো ব্যাপার একমাত্র ছিল ওই কাজের লোকটিকে নিয়ে, কিন্তু সে বিশ্বস্ত নিখিলেশ বাবু, সে অতি বিশ্বস্ত। আপনার কাউকে সন্দেহ হয়? সন্দেহ হওয়ার মতো ব্যাপার ছিল একমাত্র ওই কাজের লোকটাকে নিয়ে, কিন্তু সে বিশ্বস্ত নিখিলেশ বাবু, সে এমন কাজ করতে পারে বলে তো আমার মনে হয় না। আর যদি সে করেই থাকতো তাহলেও তো সে নিজেই মারা গেছে, তাহলে এখন মূর্তিটা কোথায় গেল? নিখিলেশ চুপ করে বেশ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ভবানীশঙ্কর বাবু, আপনি একটা কাজ করুন, আপনার বাড়ির ঠিকানা টেলিফোন নাম্বার আমায় লিখে দিয়ে যান। আমি কাল একবার আপনার বাড়িতে যাব। গোটা ব্যাপারটা না দেখলে কিছুই বোঝা যাবে না। আশা করি তাতে আপনার কোনো আপত্তি থাকতে পারে না। না নিখিলেশ বাবু, আমার কোনো আপত্তি নেই। আপনি কালই চলুন, তাহলে আমি বাড়িতেই থাকবো। আর কাল এলে আমার ভাইও বাড়িতে থাকবে। কাল রবিবার, সবার সাথে একবারে দেখাও হয়ে যাবে আপনার। ও, আরেকটা কথা, যেটা হচ্ছে যে পুলিশ অফিসার এই পুরো কেসটার তদন্ত করছেন বা করছিলেন, তার নামটা আমায় একটু বলবেন, তাহলে আমি তার সাথে এই কেসটা নিয়ে একবার কথা বলে নেব। ভবানীশঙ্কর বাবু নিজের বাড়ির ঠিকানা, টেলিফোন নাম্বার, এমনকি এই কেসের সাথে যুক্ত অফিসারের নাম পর্যন্ত আমাদের জানিয়ে দিয়ে গেলেন। আমি বুঝতে পারছিলাম নিখিলেশ হয়তো আবার বেরিয়ে পড়বে সেই অফিসারের সাথে কথা বলতে এবং খুনের ব্যাপারে খোঁজ খবর নেবে, আর সেই কারণেই ভদ্রলোককে একটা দিন সময় দিল। কাল তার বাড়িতে সে যাওয়ার কথা বলল। ভদ্রলোক বেরিয়ে যাওয়ার আগে একটা সাদা খাম বের করে নিখিলেশের দিকে এগিয়ে দিল, তারপর বলল,
এটা রইল নিখিলেশ বাবু, তবে এটা শুধু অগ্রিম। আপনি কাজটা করতে পারলে বাকিটাও আপনাকে। ভদ্রলোক কথা শেষ না করে উঠে বললেন, এদিকে তার একটা কাজ রয়েছে, এটা সেরে তারপর তিনি বাড়ি ফিরবেন। কাল সকালে তিনি আমাদের জন্য অপেক্ষা করবেন। এমনটা বলে তিনি বেরিয়ে পড়লেন। নিখিলেশ খামটা টেবিলের ড্রয়ারে রেখে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে সিলিংয়ের দিকে বন্ধ চোখে তাকিয়ে রইল। তারপর বলল, কি মনে হচ্ছে অমরজিৎ কেসটার ব্যাপারে শুনে? সত্যি বলতে গোটা ব্যাপারটা শুনে মনে মনে একটা ধারণা আমি তৈরি করেছিলাম। তাই বললাম, বোধহয় কাজের লোকটি এর সাথে যুক্ত রয়েছে। কাজের লোকটির সাথে বাইরের কারো ষড়যন্ত্র হয়তো ছিল। তাছাড়া দুজনে মিলে মূর্তিটা সরিয়ে অন্য একটা মূর্তি সেখানে বসিয়ে দিয়েছে। আর তারপর বোধহয় সেই লোকটার সাথে কাজের লোকটির কোনো ব্যাপারে বিরোধ হয়, তখনই সে খুনটা করে বসে। রাতের বেলা সে এসেছিল, তাই কেউ বুঝতেও পারেনি। এছাড়া তো আমার আর কিছু মনে হচ্ছে না। তার মানে তুমি বলতে চাইছো মূর্তিটা বদলে ফেলার পেছনে কাজের লোকটির হাত রয়েছে? কিন্তু ভবানী শঙ্কর বাবু যে বললেন কাজের লোকটা সারাদিন বাড়িতেই থাকে, সে কাজটা কখন করবে? সে সারাদিন বাড়িতে থাকলেও নিশ্চয়ই বাড়ির বাইরেও সে কাজ করে, যেমন বাজার করা কিংবা অন্য কোনো কাজে বাড়ি থেকে বেরোয়। সেই সুযোগে সে যদি মূর্তিটা বদলে ফেলে, তাহলে সেটা কে আর বুঝতে পারবে? তাছাড়া ঠাকুর ঘরে ভবানী শঙ্কর বাবু কিংবা তার ভাই, তার ভাইয়ের ছেলেরা সহজে তো যায় না। যায় একমাত্র ভবানী শঙ্কর বাবুর ভাইয়ের স্ত্রী। সেক্ষেত্রে কাজটা সহজ হবে বলেই তো আমার মনে হয়। ভবানী শঙ্কর বাবু নিজেই বলেছেন তিনি ঠাকুর ঘরে খুব একটা যান না, বেশিরভাগ। অথচ তিনি কিন্তু প্রথম মূর্তিটার বদল দেখতে পেয়েছেন। খুব ভালো করে না দেখলে মূর্তিটা আসল না নকল সেটা বোঝা সম্ভব নয়। তাহলে তিনি ঠাকুর ঘরে গেলেন কেন? কাজের লোকটাকে আমি বাদ দিলাম। ভবানী শঙ্কর বাবুর ভাইয়ের ব্যবসা রয়েছে, সেক্ষেত্রে সোনার মূর্তিটা কিংবা তার মাথার মুকুটের রত্নগুলো বিক্রি করতে পারলে বেশ কিছু টাকা পাওয়া যাবে। আর নকল মূর্তিটা ঘরে বসিয়ে রাখলে সেটা কেউ ধরতেও পারবে না। সেক্ষেত্রে তারও একটা সম্ভাবনা রয়েছে। এরপরে যদি মনে করো ভবানী শঙ্কর বাবুর ভাইয়ের স্ত্রী কিংবা তার ছেলে, সবারই তো একটা করে সুযোগ রয়েছে অমরজিৎ। তবে তোমার ধারণাটাও বদলে দেওয়া যায় না, এমনটা হতেই পারে। তবে গোটা ক্ষেত্রেই একটা সমস্যা রয়ে যাচ্ছে, সেটাই আমি কিছুতেই বুঝতে পারছি না। কি সমস্যা নিখিলেশ? নিখিলেশ কিন্তু এই কথার উত্তর দিল না। আমি বুঝতে পারছিলাম সে কোনো একটা ব্যাপারে গভীরভাবে চিন্তা করছে, কিন্তু সেটা এই মুহূর্তে আমায় বলতে চাইছে না। তাই আমি আর জোর করলাম না। জানতাম কাল সকালে ভবানী শঙ্কর বাবুর বাড়িতে যাওয়ার আগে নিখিলেশ এই ব্যাপারে কিছুই বলবে না। তাই আমি আর বেশিক্ষণ বসলাম না, আমার ঘরে গিয়ে নিজের কাজ করতে লাগলাম। বিকেলের দিকে নিখিলেশ কোথায় যেন একটা বেরিয়েছিল। আমার মনে হলো সে হয়তো সেই পুলিশ অফিসারের সাথে কথা বলতে গিয়েছে, যে ভবানী শঙ্কর বাবুর বাড়ির কাজের লোকটির খুনের ব্যাপারটা তদন্ত করছিল। তবে এতদিন পরে পুলিশ আর তাকে কি সাহায্য করতে পারবে সেটা আমি বুঝতে পারছিলাম না। তবুও পরের দিনের জন্যই অপেক্ষা করতে লাগলাম। পরদিন সকালে আমি আর নিখিলেশ একটা ভাড়ার গাড়িতে করে গিয়ে পৌঁছলাম। ভবানী শঙ্কর বাবুর বাড়িতে বোধহয় ভবানী শঙ্কর বাবু নিজেই ছিলেন। আর শুধু ছিলেনই না, তিনি বাড়ির বাইরে ছোট্ট বাগানের সামনে পায়চারি করছিলেন। আমাদের দেখতে পেয়ে এগিয়ে এসে বললেন, আরে অনেকক্ষণ ধরে আপনাদের জন্য অপেক্ষা করছি। নিখিলেশ বাবু আসুন আসুন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমরা সম্মতি জানিয়ে ঘরের ভেতরে ঢুকে একতলার বসার জায়গায় বসলাম। চারিদিকে সোফা রয়েছে, তার মাঝখানে একটা ছোট্ট গোল টেবিল। ঘরের চারপাশ সাজানো গোছানো, এক পাশ দিয়ে সিঁড়ি উঠে গেছে দোতলায়। তবে বাড়িটা যে বেশ পুরনো সেটা বোঝা যায়। আমরা গিয়ে বসেছি, একটু পরেই ভদ্রলোক নিজেই উঠে গেলেন। তারপরে এসে বসলেন। বোধহয় ভদ্রলোক চায়ের জন্য বলে এলেন। আমাদের সামনে বসে তিনি বললেন, আমার ভাই একটু বাইরে গিয়েছে নিখিলেশ বাবু, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ভাইয়ের স্ত্রী কামিনী আছে, আর ভাইয়ের ছেলে মানে আমার ভাইপো সদাশিবও রয়েছে। আপনি সবার সাথে কথা বলুন, ততক্ষণে ভাই চলে আসবে। নিখিলেশ ঘরে বসে এদিক ওদিক তাকাতে লাগলো। তারপর যে দরজা দিয়ে আমরা ঢুকেছি সেই দরজাটার দিকে দেখিয়ে বলল,
এই দরজাটা সেদিন খোলা ছিল, তাই তো ভবানীশঙ্কর বাবু? ভবানীশঙ্করবাবু মাথা নাড়লেন, তবে শুধু মাথা নাড়লেন না, তারপর তিনি উঠে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দেখিয়ে দিলেন যে দরজায় হুড়কো লাগানো থাকে। নিখিলেশ বলল, কিন্তু ভবানীশঙ্কর বাবু, যদি খুনি বাইরে থেকে আসে তাহলে দরজা খুলে দিল কে? আপনি তো আর উঠে দরজা খুলে দেবেন না। দরজাটা অন্য কেউ খুলেছে। সে কে, আর সে কি জানতো? এই সমস্ত ব্যাপারটা, এটাই আমি কিছুতে বুঝতে পারছি না। ভবানীশঙ্কর বাবু বোধ হয় নিখিলেশের কথাটা বুঝতে পেরেছিলেন, তাই বললেন, দেখুন নিখিলেশ বাবু, ওই যে শেষের দিকে যে ঘরটা রয়েছে, মানে একদম রাস্তার দিকে, সেই ঘরটাতেই আমি থাকি। মাঝখানে এই ঘরটা রান্নার কাজে ব্যবহৃত হয়, আর ওই পাশের ঘরটায় থাকতো কাজের মেয়েটি। ভাই তার স্ত্রী উপরেই থাকতো, নিচে রাতের বেলা আসতো না। খাওয়া দাওয়া এখানে হলেও খাওয়ার দাওয়ার পরে সবাই যে যার ঘরে চলে যেত। তাই রাতের বেলা কেউ যদি বাইরে থেকে আসে তাহলে সে ডাকাডাকি করবে কিংবা দরজায় শব্দ করলে সেটা কিন্তু কাজের লোকটি প্রথমে শুনতে পাবে। আমার ঘরটা যেহেতু অনেকটা দূরে, তাই সেভাবে আমার শুনতে পাওয়ার কথা নয়। আর রাতে আমি বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তাই আমার শোনার কথা নয়। নিখিলেশ ঘরগুলোর দিকে একবার তাকিয়ে দেখল, তারপর বলল, কাজের লোকের মৃতদেহ নিয়ে যাওয়ার পরে তার ঘর কি আর খোলা হয়েছিল? না নিখিলেশ বাবু, এমনিতেই ওই ঘরটা আমাদের খুব একটা প্রয়োজনে পড়ে না। বুঝতেই তো পারছেন, সেই ঘরে মৃত্যুটা হয়েছে, তাই সেই ঘরটা ওর দরকার ছাড়া আর খুনিনি। তাহলে সেই ঘরটা আমি একবার দেখতে চাই। আগে ঘরটা দেখে নি, তারপর না হয় সবার সাথে কথা বলবো। আমরা তিনজন কাজের লোকটি যে ঘরে থাকতো সেই ঘরে গিয়ে ঢুকলাম। দরজা তালা দিয়ে বন্ধ করা ছিল। ভবানীশঙ্করবাবু নিজের ঘর থেকেই বোধহয় চাবি এনে দরজাটা খুলে দিলেন। ভেতরে ঢুকে কিন্তু দেখা গেল অতি সাধারণ একটা ঘর। একটা বিছানা, একটা আলমারি, একটা চেয়ার টেবিল ছাড়া ঘরে তেমন কিছুই নেই। জামা কাপড় এক পাশে রয়েছে বটে, তবে তাছাড়া আর তেমন কিছু পাওয়া গেল না। নিখিলেশ গোটা ঘর ঘুরে দেখল, এমনকি ঘরের এক পাশে জানালার কাছে গিয়ে দাঁড়িয়েও বেশ কিছুক্ষণ দেখল। তারপর হঠাৎ করে প্রশ্ন করল, আচ্ছা ভবানীশঙ্কর বাবু, আপনাদের ঘরে সুগন্ধি কে ব্যবহার করে বলুন তো? ভবানীশঙ্করবাবু এই কথায় কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলেন, তারপর বললেন, সুগন্ধি সুগন্ধি তো আমার ভাই ব্যবহার করে মাঝে মাঝে, সদাশিবও ব্যবহার করে। কেন বলুন তো? নিখিলেশ সেই কথার উত্তর দিল না। ঘরের বাইরে আসতে আসতে একবার সিঁড়ি দিয়ে উপরের দিকে তাকিয়ে দেখল, তারপরে বলল, ঠাকুর ঘরটা কি এখন একবার দেখা যাবে? ভবানীশঙ্কর বাবু কিছু বলার আগেই এক মহিলা চা নিয়ে আমাদের টেবিলের সামনে এসে রাখলেন। তারপর বললেন, নিখিলেশ বাবু, আপনাদের চা। ভদ্রমহিলার কথায় নিখিলেশ সামান্য হেসে এগিয়ে গিয়ে নিজের জায়গায় বসে চায়ের কাপটা তুলে নিল। আমিও সেটাই করলাম। নিখিলেশ ভদ্রমহিলাকে উদ্দেশ্য করে বলল, মূর্তিটা যে আসল নয় সেটা আপনি বুঝতে পারেননি কামিনী দেবী? না মানে আসলে আপনি তো প্রতিদিন পুজো করেন বলেই শুনেছি, তো আপনি ধরতে পারলেন না কেন? আসল মূর্তিটা আর নকল মূর্তিটার মধ্যে কোনো ফারাক নেই নিখিলেশ বাবু। আপনি আসল মূর্তিটা দেখলেই তা বুঝতে পারতেন। তবে হ্যাঁ, আসল মূর্তিটা থেকে নকল মূর্তিটা সামান্য একটু হালকা বলেই মনে হয়। তবে পুজোর সময় তো আর আমি মূর্তিটাকে তুলে ধরতাম না, তাই বোঝে ওঠা হয়নি। আপনাদের কাজের লোকটি কি ঠাকুর ঘরে ঢুকতো? হ্যাঁ, ঢুকতো তো নিখিলেশ বাবু। আমারও অনেকটা ওই কাজের লোকটাকেই সন্দেহ হয়, তবে সে তো মারা গেছে। এবার মূর্তিটা যদি তার আগেই সে বদলে দিয়ে থাকে তাহলে সে ব্যাপারটা অবশ্য আলাদা। আসলে উনি ওপর তলায় একটু কমই যান,
আর তাছাড়া আমার স্বামী কিংবা ছেলে ঠাকুর ঘরে অতটা যায় না। সেদিন উনি কোনো একটা কাজে ঠাকুর ঘরে গিয়েছিলেন, আর তখনই ব্যাপারটা লক্ষ্য করেন। হ্যাঁ নিখিলেশ বাবু, আপনাকে বলা হয়নি, আসলে উপরে যে ছাদের ঘরটা রয়েছে না, সেখানে সামান্য মেরামতের প্রয়োজন ছিল। তা ভাই আমায় কথাটা বলেছিল, তাই আমি ব্যাপারটা দেখেনি। একজন মজুর লাগাবো বলে ভাবছিলাম, তখনই ঠিক কি মনে হতে ঠাকুর ঘরে একবার ঢুকি, তারপর ওদিকে ঘুরতে ঘুরতে ব্যাপারটা আমার চোখে পড়ে। কাজের লোকটির সাথে দেখা করতে কি বাইরে থেকে কেউ আসতো? আর কাজের লোকটা ঠিক কখন কখন বাড়ির বাইরে যেত? বাইরে যাওয়ার সুযোগ তো অনেকই রয়েছে। দোকান, বাজার করা, এমনকি অন্যান্য প্রয়োজনে তাকে তো বাইরে যেতেই হতো। কিন্তু মূর্তিটা নিয়ে বাইরে যেতে আমি তো দেখেছি বলে মনে হচ্ছে না। আপনার ছেলে এখন কোথায় আছে? আর তার সাথে একবার কথা বলতে পারলে ভালো হতো। নিখিলেশের কথায় কামিনী দেবী ওপরের ঘরে চলে গেলেন তার ছেলেকে ডেকে আনতে। একটু পরেই সে এসে আমাদের সামনে বসতেই নিখিলেশ প্রশ্ন করল, তোমাদের বাড়ি থেকে যে একটা দামি মূর্তি চুরি গেছে, সেই ব্যাপারটা বোধহয় তুমি জানো। আর কাজের লোকের খুনের ব্যাপারটা তো জানোই। সেই ব্যাপারেই তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, মানে তোমার থেকে আমার কিছু কথা জানার ছিল। সে ব্যাপারে মা আর জেঠু তো আপনাকে সবই বলেছে। আশা করি আমি সে ব্যাপারে বেশি কিছু জানি না। একটা অভিনয়ের গ্রুপে নাম লিখেছি, সেখানেই থাকতে হয়। এসব ব্যাপার নিয়ে আমি বেশি কিছু জানি না। বেশ, তবে জিনিসটা তো তোমাদের পারিবারিক সম্পত্তি, তাই তাতে তোমার অধিকার রয়েছে। তাই সেটা খুঁজে পাওয়ার জন্য তোমায় তো আমাকে সাহায্য করতেই হবে, তাই না? কি সাহায্য করতে হবে বলুন? দেখো, আমাদের সন্দেহ হচ্ছে যে কাজের লোকটি কাজটি করেছে, তবে তার একার পক্ষেই কাজটি করা সম্ভব নয়। অন্য কেউ তাকে সাহায্য করেছে। সে ব্যাপারে তোমার কি কোনো ধারণা আছে? আমারও মনে হয় সে নিজেই এই কাজটা করেছে। তার চালচলন কয়েকদিন ধরে আমারও ভালো লাগছিল না। তবে সে নিশ্চয়ই বাইরের কাউকে এই ব্যাপারে কাজে লাগিয়েছে, তাকে দিয়ে মূর্তিটা বাইরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু যদি সেটাই হয়ে থাকে, তাহলে তাকে খুন করলো কে? আর মৃতদেহ তো ঘরের মধ্যেই পাওয়া গেছে। নিশ্চয়ই সেদিন রাতে বাইরে থেকে কেউ এসেছিল যে এই কাজটা করেছে। মূর্তির কোনো ব্যাপার নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে, তারপর সে খুন করে এখান থেকে চলে গেছে। আর আপনি তো জানেন বাইরের দরজাটা খোলা ছিল। ভেতর থেকে কেউ না খুলে দিলে দরজাটা খুলবে কি করে? মূর্তিটার বাইরের বাজারে কেমন দাম থাকতে পারে বলে তোমার ধারণা? পুরো মূর্তিটাই সোনার ছিল। তাছাড়া তার মাথার মুকুটের রত্নগুলো বেশ দামি। 50,000-এর কম হবে বলে তো আমার মনে হয় না। আচ্ছা ভবানীশঙ্কর বাবু, আপনার ভাই কখন আসবেন বলুন তো? তার সাথে একবার কথা বলতে পারলে ভালো হতো। কিন্তু আমাদের যে উঠতে হবে এখন। তার তো চলে আসার কথা ছিল, কিন্তু কোনো কাজে বোধহয় আটকে গেছে। আপনাদের তাড়া থাকলে আপনারা আজ আসুন। ও না হয় আসলে এই বিষয়ে টেলিফোনে আমি কথা বলিয়ে দেবো। ব্যবস্থাটা সেই মতোই হল। ভবানীশঙ্কর বাবুর ভাইয়ের সাথে টেলিফোনে কথা হবে এমন সিদ্ধান্ত নিয়ে আমরা তখনকার মতো সেই বাড়ি থেকে চলে এলাম। পথে নেমে ভাড়া গাড়িতে উঠে নিখিলেশ কিন্তু মুখ বন্ধ করেই রইল। অথচ সে যে কিছু একটা গভীরভাবে ভাবছে তা আমি বুঝতে পারছিলাম। একসময় আমি বলে উঠলাম, তুমিও কি মনে করছো নিখিলেশ কাজের লোকটাই এই কাজটা করেছে? কিন্তু তার সাথে যদি অন্য কেউ জড়িয়ে থাকে, তাহলে তাকে তো খুঁজে বার করতে হবে। কিন্তু সেটা বার করবে কি করে? নিখিলেশ অন্য মনস্কের মতো আমায় বলে উঠল, সদাশিবের চোখের তলায় সামান্য কালি রয়েছে, তুমি দেখেছিলে? এমন একটা অদ্ভুত প্রশ্ন আমি হ্যাঁ বা না কিছুই বলতে পারলাম না, কারণ তার মুখের দিকে আমি ঠিক সেইভাবে তাকিয়ে দেখিনি যেভাবে তাকালে তার চোখের তলার কালিটা দেখা যায়। আমি মনে মনে ব্যাপারটা ভাবার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই নিশ্চিন্ত হতে পারলাম না, তাই মুখ বন্ধ করে বসে রইলাম। সেদিন বিকেলে নিখিলেশের সাথে ভবানীশঙ্কর বাবুর ভাইয়ের টেলিফোনে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো। টেলিফোন রেখে নিখিলেশ চেয়ারে এসে বসে বলল, ভবানীশঙ্কর বাবুর ভাই যামিনী শঙ্কর বাবু সুগন্ধি ব্যবহার করেন।
তবে এই মুহূর্তে মূর্তির দাম কত হতে পারে সে ব্যাপারে তিনি কিছুই বলতে পারলেন না। আর ওই বাড়িতে একমাত্র ব্যক্তি যামিনী শঙ্কর বাবু যিনি মনে করেন ওই কাজের লোকটি মূর্তির ব্যাপারে কিছুই জানে না। তবে তার খুনটা কিভাবে হয়েছে সে ব্যাপারে ভদ্রলোক নিশ্চিত নন। কিন্তু তুমি তো নিশ্চিতভাবে বললে যে কাজের লোকটাই এটা করেছে। নিখিলেশ কেমন যেন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, তাই নাকি? বলেছি? আচ্ছা, যদি বলে থাকি তাহলে সেটাও হতে পারে। তুমি কি ভাবছো বলো তো? কাজের লোকটি যদি এই কাজটি করে থাকে তাহলে সেক্ষেত্রে বাইরের কোনো লোকের সাহায্য প্রয়োজন, কারণ সে নিজে বাইরের বাজারে অত দামি মূর্তি বিক্রি করতে পারবে না। কিন্তু ভবানী শঙ্কর বাবু বলেছেন কাজের লোকেদের সাথে কেউ দেখা করতে আসতো না। এই শহরে সে একাই থাকতে এসেছিল। তার গ্রামের বাড়িতে লোকজন রয়েছে, তবে তাদের সাথে এই লোকটির খুব একটা দেখা সাক্ষাৎ হতো না। আর সব থেকে বড় যে প্রশ্নটা রয়েছে অমরজিৎ, সেটা হলো ওই মূর্তিটা পেলে সব থেকে বেশি লাভবান হতো কে? সেদিক দিয়ে দেখতে গেলে তো যামিনী শঙ্কর বাবুর স্ত্রীকে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে হয়। তারপর বাকি তিনজনই সন্দেহের তালিকায় থাকে, এমনকি কাজের লোকটা। সেইটাই তো অমরজিৎ, সন্দেহের তালিকাটা বড্ড বড় হয়ে গেছে। এখান থেকে যে কোনো একজনকে সন্দেহ করে খুঁজে বার করাটা সহজ কাজ নয়। তাছাড়া খুনের এতদিন পরে আমরা কোনো চিহ্নই খুঁজে পাবো না। খুনের দিন ওই ঘরের দরজা খোলা হয়েছিল, তারপরে দরজাটা বন্ধ ছিল। পুলিশ অফিসারের সাথে আরো একবার কথা বলা প্রয়োজন। এরপর প্রায় 2 দিন একইভাবে কেটে গেল। তৃতীয় দিন দুপুরে খাবার টেবিলে বসে বৌঠান বলল, কিছু জানতে পারলে কেসটার ব্যাপারে? নিখিলেশ খেতে খেতে উত্তর দিল, কোন কেসের ব্যাপারে বলো তো? আরে নিখিলেশ, কাল দুপুরে আমি বৌঠানকে ওই কেসটার ব্যাপারে বলেছিলাম, তাই হয়তো বৌঠান জানতে চাইছে ওটার ব্যাপারে যে কিছু জানতে পারলে কিনা। বৌঠান মাথা নাড়িয়ে সম্মতি জানাতে নিখিলেশ বলল, দেখো, সন্দেহের তালিকাটা ছোট হয়ে এসেছে, তবে এখনো পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে না আসল অপরাধী কে। তার জন্য আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। কয়েকটা ব্যাপারে আমি খোঁজখবর নিয়েছি, সেটা জানতে পারলেই আশা করছি কোনো একটা সূত্র আমরা পেয়ে যাব। তা সন্দেহের তালিকা থেকে কে কে বাদ গেল? সন্দেহের তালিকা থেকে বাদ গেল ওই কাজের লোকটি এবং যামিনী বাবুর স্ত্রী। এরা দুজনেই চুরির সাথে জড়িত নয়। যদি জড়িত থাকে তাহলে প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে। বাকি তিনজন এখনো সন্দেহের তালিকায় রয়েছে। তবে এদের মধ্যে যে কোনো একজনই কাজটা করেছে। তবে খুন যে করেছে আর মূর্তি চুরি যে করেছে দুজনই যে একই মানুষ, সে কথা কিন্তু আমি এখনো বলতে পারি না। নিখিলেশের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তাহলে নিখিলেশকে সন্দেহ করছে 2টো অপরাধ দুজন করেছে। একজন মূর্তিটা বদলে নিয়েছে আর অন্যজন খুনটা করেছে। কিন্তু তাহলেও তার পেছনে তো একটা মোটিভ থাকবে। মূর্তি চুরি করার পেছনে না হয় মোটিভ রয়েছে, কিন্তু খুনের পেছনে কি মোটিভ রয়েছে? তাহলে কি কাজের লোকটি এমন কিছু জানতে পেরেছিল যেটা তার জানার কথা নয়? মনে মনে এসব ভাবতে ভাবতে খাওয়া শেষ করলাম। পরদিন সকালে নিখিলেশের সাথে বেরিয়ে পড়েছিলাম। থানায় যে অফিসার ভবানী শঙ্কর বাবুর বাড়ির কাজের লোকটির খুনের ব্যাপারটা তদন্ত করছিলেন, তার সাথেই আমরা দেখা করলাম। থানায় বেশ কিছুক্ষণ বসে থাকার পর অফিসার আমাদের সঙ্গে কথা বললেন। নিখিলেশ সোজাসুজি তাকে প্রশ্ন করল, খুনের ব্যাপারটায় আপনাদের কাকে সন্দেহ হয়? দেখুন নিখিলেশ বাবু, বাড়ির দরজাটা খোলা ছিল, তা থেকে অনুমান করা যায় খুনি বাইরে থেকেই এসেছিল। তবে সেক্ষেত্রে একটা সমস্যা ছিল, সেটা হলো বাড়ির লোক জানিয়েছে তারা দরজাটা বন্ধ করে ঘুমোতো। এই কাজটা কাজের লোকই করত, তাই রাতের বেলা দরজা যদি খোলা থাকে সেটাও কাজের লোকের দ্বারাই হয়েছে। আর যদি সে দরজা খুলে কাউকে ঘরে ঢুকতে দেয় তাহলেও সেক্ষেত্রে দোষটা কার? এখন জানতে পারছি যে আরেকটা মূর্তি নাকি চুরি গেছে। তা যদি মূর্তিটা চুরি করে চোর বাইরে কোথাও রেখে যায় আর সে সময় কাজের লোকটির সাথে তার কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে কিন্তু কেসটা খুব সহজ হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় না ব্যাপারটা ওভাবে হয়েছে।
কেন, আপনি কি সন্দেহ করছেন? দেখুন, রাতের বেলা যদি বাইরে থেকে ভেতরে কেউ আসে, সে ক্ষেত্রেও ঘরের কেউ না কেউ ব্যাপারটা বুঝতে পারত। আর যদি কেউ দোতলায় গিয়ে ঠাকুর ঘর থেকে মূর্তি বদল করে, তারও একটা সময় লাগবে। সেই সময় কেউ না কেউ কোনো শব্দ তো শুনে থাকবে। আর তা বাইরে থেকে কেউ এসে ওপরে উঠে ঠাকুর ঘরে মূর্তি বদল করে একটা খুন করে বেরিয়ে যাবে, এটা তো সহজ কাজ নয়। আর সবথেকে বড় কথা, কাজের লোকটি চিৎকার করলো না কেন? এই একটা জায়গাতেই আমারও খটকা থেকে যাচ্ছে। অপরাধী কাজের লোকটির পরিচিত কেউ, তাই সে বুঝতে পারেনি অপরাধী তাকে খুন করার উদ্দেশ্যে এসেছে। সেটাই নিখিলেশবাবু, আমার মনে হয় কাজের লোকটি যদি মূর্তি চুরির পেছনেই থাকে, তাহলে তার সাথে বাইরের কোনো একটা লোকের সম্পর্ক রয়েছে। কারণ কারণ এমন একটা মূর্তি বাইরে বাজারে বিক্রি করা তার কাজ নয়। আমরা আপনার কথায় কথায় মূর্তিটা খোঁজার চেষ্টা করছি, আশা করছি মূর্তিটা পেয়েও যাব। আর পেয়ে গেলে কেসটা খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, আপনারা যখন সকালে মৃতদেহ দেখতে গিয়েছিলেন, তখন সেই ঘরে কি কোনো গন্ধ পেয়েছিলেন? গন্ধ কিছু মনে পড়ছে না, তবে হ্যাঁ, মৃতদেহের শরীরে কিন্তু একটা গন্ধ ছিল, কোনো একটা সুগন্ধির গন্ধ। তবে একজন কাজের লোকের শরীরে এমন একটা সুগন্ধির গন্ধ থাকে কি করে, সেটা নিয়ে আমি একটু চিন্তিত হয়েছিলাম বটে। তবে ব্যাপারটা নিয়ে খুব একটা ভাবিনি। কেন বলুন তো, আপনি কি কিছু ধারণা করছেন? নিখিলেশ বেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে বলল, আপনি চোরাবাজারে মূর্তিটা যেমন খোঁজার চেষ্টা করছেন তেমন করে যান, তবে তার সাথে সাথে আপনাকে আরও একটা কাজ করতে হবে। আপনাকে ভবানী শঙ্কর বাবু কিংবা যামিনী শঙ্কর বাবু টেলিফোনে ফোন করে তাদের একটা কথা জানাতে হবে। তাদের জানাতে হবে যেদিন রাত্রে খুনটা হয়েছিল সেদিন ওই ঘরে খুনি একটা জিনিস ফেলে গিয়েছে। তবে তার আগে আপনাকে জেনে নিতে হবে প্রথমেই যে ওই ঘরটা আর খোলা হয়েছিল কিনা। যদি খোলা না হয়ে থাকে তাহলে যেন আর খোলা না হয়। আপনি কাল সকালে একবার গিয়ে জিনিসটা নিয়ে আসবেন। ওই জিনিসটা পেয়ে গেলে খুনিকে ধরতে আপনার সুবিধে হবে আশা করছি। আর এই কাজটা তখন আপনিই করতে পারবেন। অফিসার নিখিলেশের কথায় অবাক হয়ে গিয়েছিলেন, এমনকি আমিও অবাক হয়ে গিয়েছিলাম। অফিসার প্রশ্ন করলেন, কিন্তু নিখিলেশ বাবু, আমরা তো ওই ঘরে তেমন কিছু পাইনি, তাহলে কথা কেন? অপরাধীকে ধরতে গেলে মাঝে মাঝে অপরাধীর মস্তিষ্কের সঙ্গে খেলাধুলো করাটা খুব প্রয়োজন। আমি আপনাকে সেটাই করতে বলছি। তবে এই কাজটা করলে আশা করি কোনো একটা সুবিধা হবে। আপনি একটা কাজ করবেন, আপনি ভবানী শঙ্কর বাবুকে এই কথাটা বলবেন, আর আরও একটা কথা বলবেন। নিখিলেশ ছাড়া আমি থানা থেকে ফিরে এলাম। নিখিলেশ যে অপরাধীর জন্য একটা ফাঁদ পাতার চেষ্টা করছে সেটা আমি স্পষ্টই বুঝতে পারছিলাম। তবে এর মধ্যে মূর্তিটা খুঁজে পাওয়া গেলে আমাদের কাছে কেসটা সহজ হয়ে যাবে। আরও একটা ব্যাপার ছিল, ওই নকল মূর্তিটাও সোনার তৈরি ছিল। তাই এমন একটা মূর্তি যে কোথা থেকে তৈরি করা হয়েছে সেই ব্যাপারটাই খোঁজ নিলে এবং কে তৈরি করেছে সেটা খোঁজ নিলেও একটা ধারণা পাওয়া যাবে। সেই কাজটাও নিখিলেশের কথায় পুলিশ করে চলেছিল। তবে এর মধ্যেই প্রমাণ হয়ে গিয়েছিল মূর্তিটা আসলে পুরোপুরি সোনার নয়, তাতেই বেশিরভাগ খাদ রয়েছে। আর সেই কারণে মূর্তির ওজন সামান্য কম। কেসটা ক্রমে জটিল হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম না নিখিলেশ আসলে কাকে সন্দেহ করছে। তবে সে যে কিছু একটা অনুমান করেছে সেটা তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছিল। নিখিলেশ যখন গভীরভাবে কোনো কিছু নিয়ে চিন্তা করে তখন তার মুখে চিন্তার ছাপ পড়ে, আর যখন সে কিছু একটা অনুমান করতে পারে তখন তার মুখে চিন্তার সাথে সাথে একটা রহস্যময় হাসি দেখা যায়। আর সেটাই তার মুখে দেখা যাচ্ছিল। নিখিলেশ পরদিন সকালের অপেক্ষা করতে লাগলো কোনো একটা খবর পাওয়ার জন্য। খবরটা এলো বেশ দুপুরের দিকে থানা থেকে। সেই অফিসার টেলিফোন করে গোটা ব্যাপারটা জানিয়েছিলেন। তার কথায় আমি আর নিখিলেশ একটু পরেই বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। ততক্ষণে আসল অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে অন্যান্য প্রমাণও পাওয়া গিয়েছে। আমরা থানার অফিসারের উল্টো দিকের চেয়ারে বসে রয়েছি। অফিসার বোধহয় কোনো একটা কাজ করছিলেন। সেটা শেষ করে নিখিলেশের দিকে তাকিয়ে বললেন, কিন্তু নিখিলেশ বাবু,
আপনি ঠিক কখন সন্দেহ করলেন বলুন তো যে সদাশিব কাজটা করেছে? প্রথমেই আমি যেদিন ওই ঘরে যাই সেদিন ওই ঘরের সুগন্ধির একটা সামান্য গন্ধ ছিল, তবে সেই গন্ধটা গোটা বাড়ির আশেপাশেই ছিল, তাই ব্যাপারটা আমায় তেমনভাবে ভাবাতে পারেনি। কিন্তু ওই ঘরে গন্ধটা একটু অন্যরকম ছিল। ঘরের দরজা বন্ধ থাকায় দরজা খুলতেই গন্ধটা যেন ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল। গায়ে সুগন্ধি মেখে কেউ যদি খুব বেশিক্ষণ ওই ঘরের মধ্যে থাকে তাহলেই এমন গন্ধ হয়। তবে ব্যাপারটা অন্য কারণেও হতে পারত, কারণ সেদিন মৃতদেহ বার করার সময় অনেকেই ওই ঘরে উপস্থিত ছিলেন, তাদের গায়ের গন্ধ তো হতে পারে। কিন্তু আপনি যখন বললেন আমায় যে আপনিও গন্ধটা মৃতদেহের শরীর থেকে পেয়েছেন, তখন আমি ব্যাপারটা কিছুটা বুঝতে পারি। এমন কেউ খুনটা করেছে যার গায়ে সুগন্ধি লাগানো ছিল, হাতে প্লাস্টিক জাতীয় কিছু কিংবা কাপড় জড়িয়ে খুনটা করা হয়েছে যাতে হাতের ছাপ না আসে। আর বাড়িতে মাত্র দুজন সুগন্ধি ব্যবহার করে, একজন যামিনী শঙ্করবাবু আর অন্যজন সদাশিব। যামিনী শঙ্করবাবুর ব্যাপারে খোঁজ নিয়ে দেখি তার ব্যবসাপত্র বেশ ভালোভাবেই চলছে, আর তার অতীতে কোনো খারাপ রেকর্ডও নেই। সেক্ষেত্রে তার পরিবারের সম্পত্তি তিনি চুরি করতে যাবেন কেন? যে ক্ষেত্রে সেই জিনিসটার ওপর তার এবং তার ভাইয়ের সমান অধিকার রয়েছে, তাদের সম্পত্তি নিয়ে কখনো কোনো ঝামেলাও হয়নি, সেক্ষেত্রে অন্য কোনো কারণ ছাড়া তার এই কাজ করা অসম্ভব। এরপর রইল খুনের ব্যাপারটা, সেক্ষেত্রে একটা তো মোটিভ থাকা দরকার। সদাশিব অভিনয় করত, থিয়েটারের দলের সাথে কাজ করত, তবে যে কোনো নতুন সিনেমা কিংবা চলচ্চিত্র করবার জন্য তার অনেক টাকার প্রয়োজন হতো। এই ব্যাপারে আমি ভবানী শঙ্করবাবু এমনকি কামিনী দেবীর সঙ্গেও টেলিফোনে কথা বলেছি। সদাশিবকে তার বাবা খুব বেশি টাকা পয়সা দিতেন না, এমনকি তার অভিনয় নিয়ে কাজ করাও তাদের পছন্দ ছিল না। যামিনী শঙ্করবাবু চাইতেন সে যেন তার ব্যবসাপত্র দেখে। এছাড়াও সদাশিবের বাইরে অনেক খারাপ নেশা ছিল, না মানে নেশা করা ছাড়াও আরো অনেক খারাপ অভ্যাস সদাশিবের ছিল, দেখে সেগুলো নিয়ে আমি এই মুহূর্তে বলতে চাইছি না। সেই কারণে তার অনেক ধার হয়ে গিয়েছিল, সেই ধার মেটাতে না পারলে তার অনেক সমস্যা হতে পারত। এমনকি তার বাবা ব্যাপারটা জানতে পারলে হয়তো তাকে ত্যায্যপুত্র করত। এই ব্যাপারটা জানতেন সদাশিবের মা কামিনী দেবী, কিন্তু কারোর কিছু করার নেই। এমন অবস্থায় ওই মূর্তিটা সরাতে পারলে সেটা বিক্রি করে যা টাকা পাওয়া যাবে তাতে সরাসরি তার সমস্ত ধার শোধ করতে পারবে, এমনকি নিজের অভিনয় নিয়ে কিছু একটা ব্যবস্থাও করতে পারবে। তাই এক্ষেত্রে চুরির মোটিভ ছিল বেশ শক্তপোক্ত। এমন মোটিভ ভবানী শঙ্করবাবু কিংবা কামিনী দেবীর ছিল না। আমার মনে হয় মূর্তিটা সে নিজেই বদল করেছিল, তবে সেই সময় কোনোভাবে ব্যাপারটা কাজের লোকটি দেখে ফেলেছিল কিংবা সে কিছু আন্দাজ করতে পারে, তাই সে ব্যাপারটা যামিনী শঙ্করবাবুকে বলে দেওয়ার কথা বলেছিল। আর সেদিন রাত্রে সদাশিব তাকে বোঝানোর জন্যই তার ঘরে গিয়েছিল সরাসরি। চোখের তলায় কালি দেখে আমি বুঝতে পারি সে অনেক রাত পর্যন্ত জেগে থাকে, আর কামিনী দেবীও আমাকে সে কথাই বলেছিলেন। অথচ সেদিন রাতে যদি বাইরে থেকে কেউ আসে তাহলে দরজায় কড়া নাড়ার শব্দ সে শুনতে পেল না কেন? অর্থাৎ সে মিথ্যে কথা বলছে। কিন্তু আপনি নিশ্চিন্ত হলেন কি করে? যদি আমি টেলিফোন করে জানাই ওই ঘরে কিছু একটা রয়েছে, মানে যেটা দিয়ে খুনিকে ধরা যায়, তাহলে খুনি সরাসরি কি ওই ঘরেই ঢুকবে? অপরাধী যতই বুদ্ধি খাটিয়ে সুষ্ঠুভাবে তার অপরাধ করুক না কেন, একটা ভয় তার মনে থেকেই যায়। সদাশিব বলেছিল যে ওই মূর্তিটার দাম 50,000-এরও বেশি হবে, যেখানে ভবানী শঙ্কর বাবু কিংবা যামিনী বাবু যারা ব্যবসাপত্র নিয়ে রয়েছেন তারাও কিন্তু ওই মূর্তিটার সঠিক দাম কিংবা অনুমান বলতে পারলেন না, বা হয়তো পারবেনও না। সে বলতে পেরেছিল কারণ সে সেটা জানত। তাই প্রথম দিন তার মুখে মূর্তির দামের কথাটা শুনে আমার একটু খটকা লাগলেও সন্দেহটা তখন করিনি, সেটা করেছিলাম আরো পরে ওই সুগন্ধির ব্যাপারটা জানবার পর। আর তারপরেই মনে হলো এমন একটা ব্যবস্থা করলে সে রাতের বেলা ওই ঘরে আসবে, আর তখনই ব্যাপারটা দেখা যাবে। মূর্তিটা যে চোরাবাজারে বিক্রি করতে গিয়েছিল তার খবর তো আপনি পেয়েছেন। তাকে একটু ভালোভাবে জেরা করলেই সদাশিবের কথাই সে বলবে। আর তাছাড়া যে দোকান থেকে মূর্তিটা বানানো হয়েছে সেই দোকানেও সদাশিব নিজে গেছে বলে মনে হয় না। শহরের বিভিন্ন সোনার দোকানের কিংবা আশেপাশের শহরগুলোতে খোঁজ নিয়ে দেখতে থাকলে আমি নিশ্চিতভাবে বলতে পারি এমন কিছু একটা বেরিয়ে আসবে যাতে প্রমাণ হবে সদাশিবের ওই থিয়েটারের লোকেরা এই চুরিতে জড়িত আছে। সদাশিব একা এই সমস্ত কাজ করবে না। সত্যি নিখিলেশ বাবু,
আমরা যে অনুমান করতে পারিনি সে কথা বলবো না, কিন্তু আপনার মতো এভাবে ব্যাপারটা ভেবে দেখিনি। আপনি না থাকলে কেসটা হয়তো আরো কিছুদিন চলতো, তারপর কেসটা চাপা পড়ে যেত, অপরাধী শাস্তিও পেত না আর মূর্তিটাও বেরিয়ে আসতো না। না না না, তেমন কোনো ব্যাপার নয়। পুলিশের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। পুলিশ করতে পারে না এমন কিছু নেই। আমরা তো একটা কেস নিয়ে সেই কেসটার পেছনেই পড়ে থাকি। তবে আপনাদের মাথার উপরে কত কাজ, আপনাদের সমস্ত ব্যাপার নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হয়, তাই একটা ব্যাপারে বেশি সময় দিতে আপনারা পারেন। এটাই আপনাদের আর আমার মধ্যে তফাৎ। তাহলে এবার চলি। নিখিলেশ উঠে দাঁড়াতেই আমিও বেরিয়ে এলাম। পথে নেমে নিখিলেশকে বললাম, আচ্ছা, তুমি তাহলে এই কারণেই সেদিন ভবানী শঙ্কর বাবুকে জিজ্ঞাসা করেছিলে, তাই না, যে এই বাড়িতে কে কে সুগন্ধি ব্যবহার করে? নিখিলেশ হাসল, কথার কোনো উত্তর দিল না। তার বদলে বলল, আমার কিন্তু একটা কথা মনে হয়েছিল অমরজিৎ। আমার মনে হয় এই গোটা ব্যাপারটা কামিনী দেবী কিছুটা হলেও জানতেন, তবে তিনি কখনোই চাননি তার নিজের ছেলের শাস্তি হোক। তাই হয়তো তিনি ব্যাপারটা আমাদের কাছ থেকে লুকিয়ে গেছেন। এখন তাকে একবার জেরা করলে মনে হয় তিনিও ব্যাপারটা স্বীকার করবেন, তবে এখন আর তার প্রয়োজন নেই। সরাসরি ব্যাপারটা আদালত পর্যন্ত করাক, তারপর না হয় ভাবা যাবে। নিখিলেশ আর কোনো কথা বলল না। আমরা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে ফিরতে লাগলাম। বাড়িতে এসে জানতে পারলাম কেউ একজন টেলিফোন করেছিল নিখিলেশের সাথে কথা বলার জন্য। তিনি আবার সন্ধ্যের দিকে টেলিফোন করবেন বলে জানিয়েছেন। আমি কিছুই বললাম না, তবে মনে মনে একটা কথা ভাবলাম, একটা কেস শেষ হতে না হতে আরও একটা কেসকে অপেক্ষা করছে। আর তাহলেই বা সমস্যা কোথায়? আমাদের হাত গুটিয়ে বসে থাকতে হবে না আর। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে নিখিলেশ ও সোনার কৃষ্ণমূর্তি। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।